হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে তোমাদের ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের যেটা দেখো 7 নম্বর স্কুল দেওয়া হয়েছে, বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে দেখো প্রথম প্রশ্ন, চাপের এসআই একক সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন প্রতি বর্গমিটার। এটাকে পাস্কালও বলা হয়। কেমন? পাস্কাল PA এরকমভাবে লেখা হয়। পাস্কাল এবং নিউটন পার মিটার স্কোয়ার একই জিনিস। কেমন? এটাও অনেক সময় অপশানে পাবে, মনে রাখবে। এরপরে হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য সেটা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। মার্কিউরাস ক্লোরাইড সেটা হচ্ছে Hg2Cl2 প্রদত্ত কোনটি উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি তৈরিতে কাজে লাগে সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এরপরে প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড সেটা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়, কিন্তু নাইট্রাস অক্সাইড N2O সেটা গ্রিনহাউস গ্যাস। কেমন? গন্ডগোল করবে না, প্রশ্নগুলো ভালো করে পড়ে তোমরা কিন্তু আনসারগুলো করবে। 2 দাগের প্রশ্নগুলো দেখে নাও। 20 নিউটন ওজনের একটি বস্তু যখন জলে ভাসে তখন বস্তুটিতে কী পরিমাণ ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয়? যেহেতু এর ওজন 20 নিউটন, তাহলে উপরের দিকে প্লবতা বল বা ঊর্ধ্বমুখী বল সেটাও কিন্তু 20 নিউটন হবে। সমতল দর্পণে কী জাতীয় প্রতিবিম্ব গঠিত হয়? সৎ বস্তুর অসৎ বিম্ব গঠিত হয় এবং সেটা সমশীর্ষ হয়। গলিত সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে NaCl, সেটার মধ্যে দিয়ে যদি আমরা তড়িৎ পাঠাই তাহলে তড়িৎ পরিবহনটা কি তড়িৎ পরিবহন কীভাবে ঘটবে? না তো এটা ভেঙে যাবে Na+ এবং Cl- আয়নে, নিয়ে এই Na+ ক্যাটায়ন এবং অ্যানায়ন মানে Cl- আয়ন, এক কথায় যে আয়নগুলো উৎপন্ন হবে সেগুলো তড়িৎ পরিবহন করবে। পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO2 মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এর ভূমিকা হচ্ছে যে এটা একটা অনুঘটক, তার জন্য এই বিক্রিয়াটাতে কি করবে? অনেক কম উষ্ণতাতে 230 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে অক্সিজেন প্রস্তুত করতে সাহায্য করবে। কার্বনের কোন রূপভেদটি তড়িৎ পরিবহন করে? আনসার হবে গ্রাফাইট। এরপরে 3 দাগের প্রশ্নগুলো আনসার দেখে নেব। প্রথম প্রশ্ন, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্লবতা 3টি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে অপসারিত তরলের আয়তন, সেটা যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। তরলটির ঘনত্ব, সেটার সঙ্গেও সমানুপাতিক, মানে ঘনত্ব যত বেশি হয় প্লবতা তত বাড়ে। অভিকর্ষজ ত্বরণ, কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ মানে G এর মান যত বাড়ে প্লবতা তত বেশি হয়। এই 3টে তোমরা লিখবে। এরপরে নেক্সট কোয়েশ্চেন, এখানে পুকুরের জলে একটি গাছের কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? না তো অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। আলোর কোন ধর্মের জন্য সূর্যাস্তের কিছু পরেও সূর্যকে দেখা যায়? সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। হাইড্রোজেনের আইসোটোপগুলোর নাম লিখতে হবে। একটা হচ্ছে প্রোটিয়াম, একটা হচ্ছে ডয়ট্রিয়াম, আর একটা হচ্ছে ট্রিসিয়াম বা ট্রিটিয়াম। এটা ট্রিটিয়াম বা ট্রিসিয়াম। ওকে, এটা সবগুলোর পারমাণবিক সংখ্যা 1, কিন্তু ভর সংখ্যা এটার 1, এটা 2, এটা 3। কার্বোজেন কি? এর একটি ব্যবহার উল্লেখ করো। রায় মার্টিনের 262 পাতা বের করলে পেয়ে যাবে এই যে 5% কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত অক্সিজেনকে বলা হয় কার্বোজেন। এর ব্যবহার হচ্ছে নিউমোনিয়া আক্রান্ত রোগী, মরণাপন্ন রোগীর কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি শ্বাসকার্য চালানোর জন্য এই কার্বোজেনটা ব্যবহার করা হয়ে থাকে। এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে ফুলারিন কি? এটা টেক্সট থেকে আমরা পাবো। 128 পাতা যদি বের করি, দেখো ফুলারিন হচ্ছে কার্বনের একটি রূপভেদ, যেটা প্রথম দিকে গবেষণাগারে পাওয়া গেছে, পরে প্রকৃতিতেও পাওয়া গেছে। ফুলারিনগুলো হিরে বা গ্রাফাইটের মতো অতি বৃহৎ অণু নয়, কোনো কোনো ফুলারিন অণুতে 60 থেকে 70টি কার্বন পরমাণু থাকে। এতটুকুই তোমরা লিখবে। নেক্সট আমরা তাহলে 4 দাগে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন এখানে 4-1, পলিমার কাকে বলে? আচ্ছা, পলিমার কাকে বলে? রায় মার্টিন যাদের কাছে আছে, রায় মার্টিনের 308 পাতা বের করো। যাদের কাছে রায় মার্টিন নেই তোমরা এখান থেকে দেখে নিতে পারো, বা অন্য রেফারেন্স বইও তোমরা পাবে। ছায়া হোক, সাঁতরা হোক, প্রান্তিক হোক, যে কোনো জায়গা থেকে এই প্রশ্নগুলো কমন প্রশ্ন সব সহায়িকা বইগুলোতেই কিন্তু থাকবে। পলিমার একই রকম বা বিভিন্ন রকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু রাসায়নিকভাবে পরস্পর যুক্ত হয়ে যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট বৃহদাকার অণু গঠন করে তাদের পলিমার বলে। মানে অনেকগুলো ছোট ছোট অণু যখন পরপর শৃঙ্খল আকারে যুক্ত হয়ে একটা বিশাল বড় একটা অণু গঠন করে তখন সেই অণুটাকে বলবো আমরা পলিমার। আর পলিমার যেগুলো দিয়ে ছোটো ছোটো জিনিস দিয়ে তৈরি হয় সেগুলোকে বলা হয় মনোমার। যেমন একটা ট্রেনকে যদি আমরা ভাবি পলিমার, তাহলে ট্রেনের এক একটা যে কামরা বা বগি সেগুলো হচ্ছে মনোমার। অনেকগুলো মনোমার মিলে একটা পলিমার তৈরি হয়। একটা মালাতে অনেকগুলো পুঁথি দিয়ে তৈরি হয়, তাহলে এক একটা পুঁথি হচ্ছে মনোমার, আর মালাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পলিমার। ওকে, এগুলো তোমরা জানো আশা করি। একটি বায়োডিগ্রেডেবল পলিমার সেলুলোজ লিখতে পারো, স্টার্চ লিখতে পারো, প্রোটিন লিখতে পারো,
নন বায়োডিগ্রেডেবল যেগুলো মাটির অণুজীব দ্বারা ভেঙে যায় না, পিভিসি লিখতে পারো বা পলিথিন লিখতে পারো, আমি পিভিসি লিখলাম। পরের প্রশ্ন, পরীক্ষাগারে কিভাবে পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা হয়, বিক্রিয়া সমীকরণ। এখানে দেখো পটাশিয়াম ক্লোরাইড থেকে কিভাবে অক্সিজেন প্রস্তুত করা হয়, এখানে দেওয়া হয়েছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, ব্যবহৃত সরঞ্জাম, পদ্ধতি। ছবিতে দেখা যাচ্ছে, এটা লিখবে না, এখান থেকে শুরু করবে। একটা হার্ড গ্লাস টেস্ট টিউবে এটা নিয়ে আমরা কী নেব, পটাশিয়াম ক্লোরাইড আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নিয়ে তাকে উত্তপ্ত করব। উত্তপ্ত করলে এখানে কী হবে, পটাশিয়াম ক্লোরাইড অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে এবং MnO2 যেমন ছিল সেরকমই থেকে যাবে, যেহেতু এটা অনুঘটক। তাহলে এটা লিখবে। ওকে, এরপরে নেক্সট বলছে মূলক কাকে বলে। মূলকের সংজ্ঞাটা 80 পাতায় তোমরা পাবে, সহায়িকাতেও রয়েছে। দেখো, একাধিক পরমাণু পুঞ্জ জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে বলা হয় মূলক বা রেডিক্যাল। যেমন অ্যামোনিয়াম মূলক, তার সংকেত হলো NH4+। এখানে জিজ্ঞাসাও করেছে, দেখো সালফেট মূলকের সংকেত মনে রাখবে SO4 2-, তোমরা লিখবে নিচে সালফেট মূলক নিয়ে এটা লিখবে, আর অ্যামোনিয়াম মূলক লিখবে NH4+। কেমন, এটা SO4 2-, এটা NH4+। পরের প্রশ্ন, এখানে সদ্বিম্ব এবং অসদ্বিম্বের মধ্যে দুটি পার্থক্য লেখো। সংজ্ঞা দিতে পারো যে বিন্দু উৎস থেকে আসা আলোকরশ্মিগুচ্ছ যদি প্রতিফলিত বা প্রতিশ্রুত হয়ে কোনো বিন্দুতে সত্যি সত্যি মিলিত হয় তখন সেটাকে বলা হয় সদ্বিম্ব। আর যদি মিলিত না হয়ে দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে, মানে আসছে বলে মনে হয়, তাহলে সেই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দু উৎসের অসদ্বিম্ব বলে। এটা বস্তুর সাপেক্ষে উল্টো হয়, অবশীর্ষ, আর এটা বস্তুর সাপেক্ষে সমশীর্ষ, মানে মাথার দিকে মাথা, পায়ের দিকে পা থাকে, সোজা হয়। কেমন, এই দুটো লিখবে। এছাড়াও দেখো আরও অনেক পার্থক্য আছে, দুটো লিখতে বলেছে দুটো লিখবে, কিন্তু আরও অনেক পার্থক্য আছে। যেমন এটা পর্দায় ফেলা যায়, ফটোগ্রাফি ফিল্মে রাখলে ছবি ওঠে, আর এটা মানে পর্দায় কিন্তু ফেলা যায় না বা ছবি তোলা যায় না। পরের প্রশ্ন, এখানে একটি বস্তু সমতল দর্পণ থেকে 10 সেমি দূরে আছে, বস্তু থেকে ওই দর্পণে গঠিত প্রতিবিম্বের দূরত্ব কত? লিখবে, আমরা জানি সমতল দর্পণের ক্ষেত্রে দর্পণ থেকে বস্তুর দূরত্ব সমান দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব নিয়ে লিখবে। অতএব বস্তু থেকে দর্পণে গঠিত প্রতিবিম্বের দূরত্ব কত হবে, 10 + 10 মানে 20 সেন্টিমিটার। মানে এখানে দর্পণ থেকে বস্তু আছে আমার, বস্তু এখানে আছে আমার 10 সেন্টিমিটার দূরে। কেমন, তাহলে দর্পণ থেকেও প্রতিবিম্ব তৈরি হবে 10 সেন্টিমিটার দূরেই তৈরি হবে, এখানে প্রতিবিম্বটা তৈরি হবে। তাহলে এদিকে 10 + 10 মানে টোটাল 20। বস্তু থেকে একদম প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। 5-এর 1, 20 কেজি জল 0.5 বর্গমিটার ক্ষেত্রফলে কতটা চাপ সৃষ্টি করতে পারে? লিখবে যে আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। এবার 20 কেজি বলকে পৃথিবী যে বল দিয়ে টানে তার মান হলো 20 × 9.8 এত নিউটন বল দিয়ে টানে। এবার এই মানটা বসাবে, বল মানে 20 × 9.8, আমরা ওজনটা বার করলাম। কেমন, তাহলে 20 কেজির সঙ্গে 9.8 গুণ করে বলটা পেয়ে গেলাম, বল বা ওজন পেলাম, আর ক্ষেত্রফল বলেছে 0.5, এটা বসালাম। এবার হিসেব করবে, 1 ঘর পর 10 মিনিট, এটাও তুলে দাও, এটাও তুলে দাও, কাটাকাটি করবে, 4 × 5 = 20, 98কে 4 দিয়ে গুণ করবে, তাহলে 392 নিউটন/মিটার স্কোয়ার বা 392 পাস্কালও লেখা যায়। ওকে, নেক্সট, ভাসমান বস্তু আপাত ওজনহীন হয় কেন? রায়মার্টিনের তোমরা 27 পাতা বের করো, এখানে সরাসরি এই প্রশ্নটা দেওয়াই হয়েছে। এই যে তরলে আংশিক বা পূর্ণ নিমজ্জিত অবস্থায় কোনো বস্তুর উপর দুটো বল কাজ করে, একটা হচ্ছে নিচের দিকে যেটা বস্তুর ওজন, কেমন নিচের দিকে কাজ করে, আর উপরের দিকে প্লবতা বল কাজ করে। এবার দুই ক্ষেত্রে এই প্লবতা বলের মান সবসময় বস্তুর ওজনের সমান হয়। সুতরাং ভাসমান বস্তুর কার্যকরী ওজন বা আপাত ওজন কি হয়, প্লবতা বল আর W দুটোই সমান, এটা 10 হলে এটাও 10, তাহলে 10 থেকে 10 মাইনাস করলে 0। এ কারণে ভাসমান বস্তু আপাত ওজনহীন হয়। ওকে, এরপর অথবা দিয়ে প্রশ্ন, অথবা এ, একটি ছোট পেরেকের টুকরো বালতি জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ অনেক ভারী একটা স্টিলের বাটি বালতির জলে ভাসে কেন? ছোট পেরেক ডুবে যায় তার কারণ ছোট পেরেকের যা আয়তন খুব নগণ্য বাটির তুলনায়, তাহলে ছোট পেরেক খুব অল্প পরিমাণ তরল অপসারিত করে, আর বাটির যেহেতু আয়তন মানে নিচের তলদেশের আয়তনটা অনেক বেশি, তাহলে বেশি জল অপসারিত করবে, ফলে পেরেকের তুলনায় বাটির উপর জল অনেক বেশি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা প্রয়োগ করবে। যেহেতু বালতিটা বা বাটিটা যেহেতু বেশি জল অপসারণ করছে, তাহলে মানে অপসারিত তরলের আয়তন তার জন্য বেশি, তার জন্য প্লবতা বেশি বাটির ক্ষেত্রে।
তাই বাটিটা ভাসে। কিন্তু পেরেকের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের মানটা কম, তাই না? পেরেকের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের থেকে এর ওজনটা বেশি, ঊর্ধ্বমুখী বলের মানটা কম আর ওজনটা পেরেকের বেশি তার তুলনায়, তাই জন্য পেরেকটা ডুবে যাবে। এরপরে এখানে প্রশ্ন হচ্ছে যে 1 কেজি ভার সমান কত নিউটন। 1 কেজি ভার মানে কেজি ওয়েট সমান কেজি ভার থেকে মানে বল বের করতে গেলে আমাকে 9.8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 × 9.8 মানে 9.8ই থাকবে, তাহলে এত নিউটন। ওকে, এরপরে চলো আমরা লাইফ সায়েন্সের উত্তরগুলো দেখে নিই পরপর। প্রথমে কোন কোষ অঙ্গাণু এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে তৈরি হয়? গলজি বস্তু। মাইসেলিয়াম ছত্রাকে থাকে মানবদেহে যে হরমোন পেশি দৈর্ঘ্যের হার বাড়ায় সেটা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন মানে STH হরমোন বলা হয়। সঠিক জোড় হচ্ছে ম্যানগ্রোভ, এর মধ্যে শ্বাসমূল থাকে। যে গাছের ছাল মশলার রূপে ব্যবহার করা সেটা হচ্ছে দারচিনি। স্তম্ভটা দেখো এখানে স্নায়ু কোষ, এটা উদ্দীপনা পরিবহন করে। রাইজোবিয়াম, এটা নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে। গ্লুকাগন হরমোন অগ্নাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হয়। অভয়ারণ্য ইনসিটু সংরক্ষণ। জায়েন্ট পান্ডা, এটা বাঁশ পাতা খায়। এরপরে দেখো প্রথম প্রশ্ন 3-1, আত্মঘাতী থলি কাকে বলে ও কেন? কোনো কারণে কোষে লাইসোজোমের পর্দা যদি ফেটে যায়, তাহলে পর্দা ফেটে যাওয়ার পর লাইসোজোমের ভেতরের যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, আর্দ্র বিশ্লেষক যে উৎসেচকগুলো থাকে, সেগুলো পর্দা ফেটে গেল তাহলে বেরিয়ে চলে আসবে, নিয়ে কোথায় ছড়িয়ে যাবে? কোষের মধ্যে প্রোটোপ্লাজমে ছড়িয়ে পড়বে ও কোষকে ধ্বংস কিন্তু করে দেবে। যেহেতু সব উৎসেচকগুলো প্রায় 50 রকমের আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে, সবগুলো বেরিয়ে আসে লাইসোজোম থেকে। যেহেতু লাইসোজোমের পর্দাটা ধরো একটা ফুটবল, লাইসোজোমটা ধরো একটা ফুটবল, এবার ব্লাডারটা ফেটে গেছে, তাহলে সব জিনিস বাতাসটা বেরিয়ে আসবে। একই রকম লাইসোজোম ফেটে গেছে, লাইসোজোমের যে ভেতরে উৎসেচক আছে 50 রকম, সব বেরিয়ে আসবে, নিয়ে কোষের মধ্যে ছড়িয়ে যাবে, নিয়ে কোষটাকে কিন্তু পাচিত করবে বা ধ্বংস করবে। এভাবে লাইসোজোম স্বকোষীয় উপাদানগুলি ধ্বংস করার মাধ্যমে সমগ্র কোষটিকে ধ্বংস করে বলে লাইসোজোমকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলে। পরের প্রশ্ন এখানে, প্রদত্ত রোগগুলো কোন অণুজীব ঘটায়? কলেরা ব্যাকটেরিয়ার সাহায্যে ঘটে, ব্যাকটেরিয়ার দ্বারা ঘটে। ম্যালেরিয়া আদ্য প্রাণী বা প্রোটোজোয়ার কারণে ঘটে। যক্ষা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ছুলি হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। হরমোন উৎসেচক কোনটিকে রাসায়নিক বার্তাবাহক বলে ও কেন তা বুঝিয়ে লেখো। মনে রাখবে, হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবহ বলে। তার কারণ এখানে দেখো হরমোন সজীব কোষ থেকে খরিত হয়, তাই তো? তাহলে সজীব কোষ থেকে খরিত প্রোটিন ধর্মী হতে পারে, গ্লাইকোপ্রোটিন ধর্মী হতে পারে, অ্যামিনো ধর্মী হতে পারে, কিছু হরমোন স্টেরয়েড ধর্মী হতে পারে। যাই হোক, হরমোন সজীব কোষ থেকে খরিত হয়। এই প্রোটিন ধর্মী মূলত একটা রাসায়নিক পদার্থ। তাহলে হরমোন কী হয়? উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে বা স্থানীয় ভাবে রাসায়নিক বার্তা বহনের দ্বারা বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করে। বেশিরভাগই হরমোন কী হয়? যেখান থেকে উৎপন্ন হয় সেখান থেকে দূরে গিয়ে কাজ করে। তবে কিছু কিছু হরমোন থাকে, তোমরা ক্লাস 10-এ গিয়ে পড়বে, সেটা হচ্ছে স্থানীয় হরমোন বা লোকাল হরমোন বলা হয়। সেগুলো কি করে? যেখানে উৎপন্ন হয় সেখানেই কিন্তু কাজ করে। যাই হোক, হরমোন উৎসস্থলে কাজ করতে পারে বা দূরে গিয়ে কাজ করে বিভিন্ন কাজের মধ্যে কিন্তু সংযোগ সাধন বা সমন্বয় সাধন করে। এই জন্য হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবহ মানে কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। ওকে, প্রত্যেকটা প্রশ্ন আমি খুব অল্প সময় নিই, অল্প সময়ের মধ্যে খুব সংক্ষেপে একদম শর্ট ব্রিফ তোমাদের আনসার বোঝাবার চেষ্টা করি, যাতে করে যাদের হয়তো জিনিসটা ভুলে গেছো বা একটু পড়েছো, ঠিকমতো পড়া হয়নি, আমি যাতে তোমাদের একটু জাস্ট ধরিয়ে দিতে পারি, তোমাদের যাতে সুবিধা হয় সেভাবেই কিন্তু আমি প্রশ্নবিচিত্রাগুলো করিয়ে দিই। অনেকে তোমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে বা টেলিগ্রামেও বলছো, বিভিন্ন ভিডিওর এতেও বা পোস্টের মধ্যে তোমরা জানাচ্ছ, তোমরা রিকোয়েস্ট করছো যে সাবজেক্টিভ ক্লাসগুলো দেওয়ার জন্য। আমি বলেছি ক্লাসগুলো দেবো, আমি বিশেষ কারণের জন্য সাবজেক্টিভ ক্লাসগুলো যেহেতু বোর্ডে দিতে হবে, বোর্ডে আমি এই মুহূর্তে ক্লাসগুলো দিতে পারছি না, কিন্তু চেষ্টা করব আমি খুব তাড়াতাড়ি সেই ক্লাসগুলো তোমাদের দিয়ে দেবো। ক্লাস 7, ক্লাস 8, 9-এ যে সমস্ত চ্যাপ্টারগুলো বাকি রয়েছে সায়েন্সের, সেগুলো আমি খুব শীঘ্রই ক্লাসগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করব। কেমন? তোমরা চিন্তা করো না, ক্লাসগুলো কিন্তু দেওয়া হবে। ওকে, এখানে আমাদের প্রশ্ন বলছে বন বাঁচানো দুটি পদ্ধতি কিভাবে সম্ভব, এখানে দেওয়া হয়েছে। কেমন? এখান থেকে তোমরা দেখে দুটো পদ্ধতি লিখবে, এগুলো একদম সহজ। এরপরে কচুরিপানা ও শাল গাছের একটি করে ব্যবহার, 274 পাতা 274 বের করো। 274 পাতায় কচুরিপানার ব্যবহার, তোমরা এই একটা ব্যবহার এই 3 নম্বর পয়েন্টটা লিখবে, খুব সুন্দর পয়েন্ট। কেমন? 3 নম্বর পয়েন্টটা। আর শাল গাছের ক্ষেত্রে তোমরা রজনটা লিখতে পারো। কেমন? শাল গাছের ক্ষেত্রে রজনের ব্যবহারটা লিখবে। ওকে, এরপরে দেখো
পরের পাতায় আমরা চলে যাব। পরের পাতায় আর কিছু প্রশ্ন রয়েছে। এই যে প্রথম প্রশ্ন, এখানে নিউক্লিয়াসের ছবি টেক্সট বইয়েই সুন্দর করে দেওয়া হয়েছে, খারাপ দেওয়া নেই। 174 পাতা আমরা যদি টেক্সটের বার করি, এখানে নিউক্লিয়াসের ছবি প্রত্যেকটা অংশ কি কি সেগুলো দেওয়া হয়েছে। এদিক ওদিক করে লিখবে না, যে কোনো একদিকে লেবেলিং করবে সবগুলো। এটাকে হয়তো দাগ দিয়ে এরকমভাবে নিয়ে আসলে নিয়ে এখানে লিখবে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস্ট এরকমভাবে করলে, বা এইদিকে তীর চিহ্ন দিয়ে এদিকে সবগুলো একদিকে নাম লিখবে। ওকে, নেক্সট, খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীব ব্যবহার করা হয় এরকম 3টে উদাহরণ 192 পাতা যদি আমরা বের করি, এখানে খাদ্য প্রক্রিয়াকরণের 3টে ধাপ মানে জিনিস দেওয়া হয়েছে, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে 3টে জিনিস দেওয়া হয়েছে, এই 3টে পয়েন্ট তোমরা লিখবে। ওকে, পরের প্রশ্ন, ঝড় বৃষ্টির রাতে তুমি একা আছো, হঠাৎ লোডশেডিং হয়ে গেল, সব অন্ধকার, এই অবস্থায় তোমার দেহে কোন হরমোনটির ক্ষরণ ঘটবে বলে তোমার মনে হয় এবং কেন? এখানে আপদকালীন অবস্থায় বা সংকটকালীন অবস্থায় আমরা জানি যে আমাদের ক্ষেত্রে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়। তাহলে এখানে আমাদের শরীরে কী হবে, অ্যাড্রিনালিন হরমোন কিন্তু ক্ষরিত হবে। ওকে, দেহের জরুরি অবস্থায় অর্থাৎ সংকটকালীন অবস্থায়, যেমন এক্ষেত্রে ভয়ের ক্ষেত্রে ভয়ের সৃষ্টি হতে পারে, যেহেতু হঠাৎ লোডশেডিং হয়ে গেছে, তাই অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হবে। এই হরমোন আমাদের দেহে হৃদস্পন্দনের হার, রক্ত প্রবাহের গতি বৃদ্ধি করে, তারারন্ধ্রের প্রসারণ, ত্বকের লোম খাড়া, অধিক কর্মক্ষরণ, সচেতনতা বৃদ্ধি, শ্বাসক্রিয়ার হার, রক্তচাপ বাড়িয়ে সংকট অবস্থা প্রতিরোধ করতে ও চাপমুক্ত হতে সাহায্য করবে। এরকমভাবে লিখবে। ওকে, নেক্সট, সমুদ্র দূষণের 3টি কারণ টেক্সট থেকেও করতে পারো। রায়মার্টিনের 528 পাতায় সমুদ্র দূষণের 3টে কারণ তোমরা পেয়ে যাবে। প্রথম কারণ হচ্ছে এই যে বিভিন্ন ধরনের রাসায়নিক সার, জৈব বর্জ্যযুক্ত ময়লা জলে প্রচুর পরিমাণে পুষ্টি পদার্থ থাকে। এবার এগুলো থাকলে ফাইটোপ্ল্যাঙ্কটন যেগুলো, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। অ্যালগাল বা শৈবালে কিন্তু পুরো জলাশয় ভর্তি হয়ে যায়, নিয়ে অ্যালগাল ব্লুম সৃষ্টি হয়, এবং এই অ্যালগাল থেকে বিষাক্ত পদার্থ, টক্সিক পদার্থ কিন্তু বের হয়, যা ওই জলকে পুরো দূষিত করে দেয়, এই জন্য জলদূষণ ঘটে। নেক্সট, তেল বহনকারী জাহাজ, সেগুলো থেকে অনেক সময় তেল লিক করে জলে মিশে যেতে পারে, সমুদ্রে জলে মিশতে পারে, ফলে সেগুলো কিন্তু সামুদ্রিক প্রাণীর ক্ষেত্রে বিষের মতো কাজ করবে। তাপীয় দূষণ রয়েছে, প্লাস্টিক রয়েছে, এগুলো কিন্তু ক্ষতি করে। কেমন, এগুলো তোমরা লিখবে। এখানে আমাদের বলেছে 3টে কারণ তোমরা লিখবে। শেষ প্রশ্ন, ওষুধি গুণ সম্পন্ন একটা চিরহরিত হচ্ছে নিম, পর্ণমোচী হচ্ছে বেল। এদের একটি করে ওষুধি গুণ তোমরা পারবে। 282 পাতা যদি বের করো, 282 পাতায় দেখো, আমি প্রথমে বলেছি নিম, তাই নিমের একটা ওষুধি গুণ লিখবে, যে বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার রস খুবই উপকারী। আর বেলের একটা ওষুধি গুণ লিখবে, যে বেলে মিউসিলিজ আর পেকটিন থাকে, যা কোষ্ঠকাঠিন্যের অব্যর্থ ওষুধ। তাহলে দেখো, আমরা আজকে প্রশ্নবিচিত্রা থেকে 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার কারণ তোমাদের লাইক ছাড়া বা সাপোর্ট ছাড়া কোনোভাবে ক্লাসগুলো দেওয়া সম্ভব নয়। তোমাদের মূল্যবান যে মতামত রয়েছে, তোমাদের কেমন লাগলো বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেগুলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে করতে পারো। আমাদের যেটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ, তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেই ফ্রি টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হতে পারো, তাহলে সেখানেও তোমরা ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে। আর পেড ক্লাস যেগুলো আমাদের চলছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, মিনিমাম মান্থলি ফি রয়েছে আমাদের পেড গ্রুপে, তারও ডিটেলস আমি সেখানে দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপ নাম্বার, সমস্ত কিছু, তোমাদের ক্লাস 8-এ কোন কোন বিষয়ে পড়ানো হয় সেগুলো সব দেওয়া হয়েছে। চাইলে পেড ক্লাসেও অ্যাডমিশন নিতে পারো, তাহলে তোমরা এই বিষয়গুলোর নোটসগুলো পেয়ে যাবে, সাজেশন পেয়ে যাবে, আনসারগুলো পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা, থার্ড সামেটিভ পরীক্ষাও কিন্তু অনেকটা ভালো হবে। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।